একটা হিন্দুও যেন বেঁচে না থাকে, যাকে পাবি তাকেই কচু কাটা কর। উন্মত্ত উল্লাসে ফেটে পড়ল একদল মুসলিম দাঙ্গাবাজ। পাড়ার কেউ বুঝে ওঠার আগেই যে যার বাড়িতে পারল ঢুকে পড়ল। তখন সন্ধে নেমে গেছে। কেউ কেউ আহ্নিক করছে, কেউ বা তুলসী তলায় প্রদীপ দিতে গিয়েছে, কেউ বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। কিন্তু ওদের ঘুম আর ভাঙল না। তুলসী তলায় প্রদীপের সঙ্গে গোটা বাড়িটাই জ্বালিয়ে দেওয়া হলো। লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান তুলে হিন্দুদের বাড়ি, ঘর, দোকানপাট লুটপাট চালালো তারা। তারপর এগিয়ে গেল পরের পাড়ায়। যতক্ষণে আর্মি এলো ততক্ষণে সব শেষ। চারিদিকে শুধু হিন্দুদের লাশ। বাড়িঘর জ্বলছে, একটার পর একটা বাড়িতে আর্মি ঢুকছে আর বের করে আনছে লাশ। কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন। এরকমই একটা বাড়িতে ঢুকলো জনা কয়েক আর্মি, প্রত্যেকের হাতে বন্দুক। বাড়ির আগুন এখনো সম্পূর্ণ নেভেনি। কাঠের চৌকাঠে আগুনে দগদগে দাগ, আর ভেতরে ছড়িয়ে থাকা পোড়া কাপড়ের গন্ধ। পাশের কিছু কিছু বাড়ি এখনো জ্বলছে, বাড়ির ছাদে এখনো কালো ধোয়া। মোট 4টে লাশ পাওয়া গেল এই বাড়ি থেকে। কিন্তু বাড়ির ভেতরে এটা কিসের শব্দ? সেনারা চমকে উঠল। ধোঁয়ার ভেতর থেকে বা পাড়াতেই চোখের সামনে যে দৃশ্যটা তারা দেখল, সেটা তারা জীবনে কোনো দিনও ভুলতে পারবে না। বাড়ির 3 জন মেয়েকে ধর্ষণ করে কুপিয়ে কেটে ফেলে দিয়ে গেছে দাঙ্গাবাজরা। 3টে মৃতদেহই উলঙ্গ। একটি মেয়ের পেটে শুয়ে আছে একটি বাচ্চা। বাচ্চাটি খিদের জ্বালায় কাঁদছে, অথচ দুধ দেওয়ার মতো তার কেউ নেই। কাঁপতে কাঁপতে এগিয়ে গেল একজন সেনা, কোলে তুলে নিল ওই শিশুটিকে। কিন্তু তবুও বাচ্চাটির কান্না থামল না। বাচ্চাটি তার মাকে খুঁজছে, যে মা চিরদিনের মতো নিথর হয়ে তার সামনে পড়ে আছে। ধোঁয়ার ভেতর পোড়া মাটির গন্ধের মাঝখানে সেই কান্না বাংলার বুকের দাগ কেটে গেল, যা কখনো মোছা যাবে না। 16ই আগস্ট 1946 ভারতের ইতিহাসের একটি কলঙ্কিত দিন, যেদিন কলকাতাকে পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়। টানা 3 দিন কলকাতা জুড়ে চলে এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা। হিন্দুদের কাঁটালে ভরে যায় কলকাতার রাস্তা। দেশভাগের আগুনে তখন দাউ দাউ করে জ্বলছিল কলকাতা, আর সেই আগুনে ঘি ঢালছিল এই মানুষটা, তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হিন্দুরা কেউ তাকে বলে সুহরাবর্দী, কেউ বলে জল্লাদ, আবার কেউ কেউ বলে বুচার অফ বেঙ্গল। কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে কলকাতার কসাই নামে। বাঙালি হয়েও বাংলার বুকে দাঙ্গার আগুন লাগিয়েছিলেন তিনি। হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করে অশান্ত করেছিলেন এই বাংলাকে। মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে কলকাতায় হিন্দুদের উপর যে লাশ রাজনীতি চালিয়েছিলেন, পাকিস্তানে তারই চরম ফল ভোগ করতে হয়েছিল তাঁকে। জিন্নার মতোই তার অন্তিম পরিণতি হয়েছিল চরম মর্মান্তিক। আপনি যদি কখনো কর্মফল কথাটা শুনে থাকেন, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বিশ্বাস করতে শুরু করবেন। এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও চেপে রাখা ইতিহাস জানতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। 24শে মার্চ 1946 ভারতের শাসনভার ভারতীয়দের হাতে তুলে দিতে ভারতে আসে 3 সদস্যের একটি কমিটি। এই কমিটি প্রস্তাব দেয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার উপর ভিত্তি করে ভারত গঠন হোক, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার উপর ভিত্তি করে পাকিস্তান গঠন করা হোক। মুসলিম লীগ এক বাক্যে রাজি হয়ে যায়, কিন্তু বেঁকে বসে কংগ্রেস। কংগ্রেস দাবি করে ভারত ভাগ করা যাবে না। জিন্না বুঝলেন শুধু মুখে বলে কিচ্ছু হবে না, এর জন্য অ্যাকশনে যেতে হবে। তাই 1946 সালের 28শে জুলাই জিন্না 16ই আগস্টকে ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করেন আর স্লোগান তোলেন লড়কে লেঙ্গে পাকিস্তান। সোহরাওয়ার্দী জিন্নার এই নীতিকে সমর্থন করেছিলেন, কারণ জিন্নাকেও টেক্কা দেওয়ার ছক কষেছিলেন সোহরাওয়ার্দী। কি ছিল তার সেই মাস্টার প্ল্যান? সোহরাওয়ার্দী আসলে চেয়েছিলেন ধর্মের ভিত্তিতে নয়, ভারত ভাগ হোক জাতির ভিত্তিতে। ব্রিটিশরা যে ভারতকে 2 টুকরো করেছিল, সেই ভারতকেই 3 টুকরো করতে চেয়েছিলেন তিনি। ভারত পাকিস্তানের পাশাপাশি বাংলা, আসাম ও বিহার নিয়ে অখণ্ড বাংলা গড়ে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তিনি। আর এই ক্ষমতার লোভে বাংলার মাটিতে শুরু হয় এক রক্তাক্ত খেলা। আর ইতিহাসে এটাই দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে নামে পরিচিত। 16ই আগস্ট থেকে 19শে আগস্ট টানা 3 দিন কলকাতা জুড়ে চলে এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা। রক্ত ভেসে যায় কলকাতার রাস্তা। মাত্র 72 ঘন্টার মধ্যে ফেলা হয় 4000 জনকে, আহত প্রায় 10,000 জন। বাড়ি ছেড়ে পালায় প্রায় 1.5 লাখ মানুষ। 1946-এ তখন বাংলায় মুসলমান ছিল 55% আর হিন্দু ছিল 45%। তাই 1946-এর নির্বাচনে বাংলার ক্ষমতা দখল করে মুসলিম লীগ। বাংলার প্রথম মুসলিম লীগের সরকার প্রতিষ্ঠিত হয়, আর সোহরাওয়ার্দী হন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ছিল তার হাতে। সরকার গঠনের পর অপপ্রচারের মাধ্যমে মুসলিমদের মনে হিন্দুদের প্রতি ঘৃণা ও হিংসার বীজ ছড়িয়ে দেন তিনি। আর এরপর যা যা ঘটে, দুর্বল হৃদয়ের ব্যক্তি হলে
ভিডিওটি এখনই পজ করতে পারেন আপনি। 28 জুলাই থেকে 16 আগস্ট, মাত্র 19 দিনে জিন্নার ডাইরেক্ট অ্যাকশন ডে বাস্তবায়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সোহরাওয়ার্দী। 1946 সালের 5ই আগস্ট স্টেটসম্যান পত্রিকায় তিনি লেখেন, হিংসা এবং রক্তপাত অন্যায় নয় যদি তা মহৎ উদ্দেশ্যে করা হয়। মুসলমানদের কাছে আজ পাকিস্তান আদায় ছাড়া অন্য কোনো প্রিয় কাজ নেই। এরপর উর্দুতে একটি প্রচারপত্র বিলি করা হয়, যাতে লেখা ছিল, আশা ছেড়ো না, তরোয়াল তুলে নাও, ওহে কাফের, তোমাদের ধ্বংসের দিন বেশি দূরে নয়। এই লিফলেটে ছিল তরোয়াল হাতে জিন্নার ছবি। হিন্দুদের কিভাবে ধ্বংস করতে হবে সেই রকম 23টি নির্দেশ দিয়ে একটি লিফলেট বিলি করা হয়। স্ক্রিনে আপনি এখন যেটা দেখছেন এটাই সেই লিফলেট। এর মধ্যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো আন্ডারলাইন করা আছে। ভিডিওটি পজ করে পুরোটা একবার পড়ে নিন। এরপর জেলায় জেলায় সোহরাওয়ার্দীর মুসলিম লীগ জনসভা করে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেয়, আমাদের সরকার আছে, পাকিস্তান আদায় করতে 16 আগস্ট থেকে ধর্ষণ, লুটপাট যা খুশি করো, কারোর কোনো শাস্তি হবে না। বাইরে থেকে প্রচুর সংখ্যক ভাড়াটে গুন্ডা এনে বিভিন্ন মুসলিম বস্তিতে রাখা হয়। 11ই আগস্ট থেকে কলকাতার বিভিন্ন জায়গায় মুসলিম দোকানগুলিতে পাকিস্তান লিখে আলাদা করে মার্ক করে দেওয়া হয়, যাতে প্রত্যক্ষ সংগ্রামের দিন ভুল করে মুসলিমদের দোকান লুট না হয়ে যায়। কলকাতার বিভিন্ন জায়গায় লাঠি, ছোড়া, তরোয়াল জমা করা শুরু হয়। মসজিদে মসজিদে চলতে থাকে একটার পর একটা সভা। কলকাতা কর্পোরেশনের সব ট্রাক মুসলিম লীগের নেতাদের ব্যবহারের জন্য দিয়ে দেওয়া হয়, যাতে করে সেই সব লরি ব্যবহার করে ইচ্ছে মতো লুটপাট, অস্ত্রশস্ত্র বহন করে বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া যায়। আর এই লরিগুলো যাতে ঠিকমতো চলতে পারে সেজন্য সোহরাওয়ার্দী পেট্রোলের কুপন ইস্যু করেন। এই লরিতে মুসলিম লীগের পতাকা টাঙিয়ে তা সন্ত্রাসের কাজে ব্যবহার করা হয়। 15ই আগস্ট 1946। এইভাবে 18 দিন ধরে সমস্ত প্রস্তুতি নেওয়ার পর মুসলিম লীগ 16ই আগস্টে বাংলা বন্ধের ডাক দিয়ে ওই দিন সরকারি ছুটি ঘোষণা করে সোহরাওয়ার্দী, যাতে নিরাপদে হিন্দুদের কচুকাটা করা হয়। এরপর এক এক এলাকার নেতাদের এক এক এলাকার দায়িত্ব দিয়ে কলকাতাকে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়। রাজাবাজারের মুসলমানদের দায়িত্ব দেওয়া হয়েছিল মানিকতলা থেকে শিয়ালদহ, বউবাজার এবং কলেজ স্ট্রিট অঞ্চল। কলাবাগান বস্তির মুসলমানদের দেওয়া হয় হ্যারিসন রোড, বড়বাজার, ঠনঠনিয়া, মার্কাস স্কোয়ার আর ফলপট্টি অঞ্চল। কলুটোলা, জাকারিয়া স্ট্রিট, নখোদা মসজিদ, টেরিটি বাজার আর ফিয়ার্স লেনের মুসলমানরা পায় লালবাজার থেকে চিতপুর, ক্যানিং ও এজরা স্ট্রিটের দায়িত্ব। এছাড়াও ধর্মতলা, তালতলা, ওয়েলসলি, পার্ক সার্কাস, বেলেঘাটা, বালিগঞ্জ, খিদিরপুর, বটগঞ্জ, মেটিয়াপুলিশ। প্রতিটি অঞ্চলের মুসলমানদের নিজেদের এলাকার হিন্দুদের হিন্দু মেয়েদের ধর্ম, বাড়ি ঘর লুটপাট করার দায়িত্ব দেওয়া হয়। ধর্মতলা স্ট্রিটের ওয়াচেল মোল্লা ম্যানশনই ছিল সোহরাওয়ার্দীর অফিস, আর সেই বিল্ডিংয়েই থাকতেন এক বাইজি। নিয়মিত তার কাছে আসা যাওয়া ছিল সোহরাওয়ার্দীর। এক রাতে বাইজির ঘরে বসেই তৈরি হয়েছিল কলকাতার দাঙ্গার মাস্টার প্ল্যান। কয়েকটি কাগজে লেখা হচ্ছিল সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র, কিন্তু মদের নেশায় সোহরাওয়ার্দী কাগজগুলো ফেলে দেয় ওয়েস্ট পেপার বিনে। অশিক্ষিত বাইজি বুঝতে না পেরে পরদিন সেই কাগজ দেখান হরেন ঘোষ নামের এক ব্যক্তিকে। হরেন ঘোষ কাগজটা পড়ে স্তম্ভিত হয়ে যান। সেখানে লেখা ছিল, গঙ্গার ওপারে হিন্দুস্তান, গঙ্গার এপারে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ পাকিস্তান, ডিনামাইট দিয়ে হাওড়া ব্রিজ উড়িয়ে দেব আমরা। বাইজিকে ভুল বুঝিয়ে কাগজটা গোপনে নিজের কাছে রেখে দেন, কিন্তু সেই কাগজ জওহরলাল নেহরুকে পাঠান, কিন্তু তার উত্তর আর দেখে যেতে পারেননি তিনি। সোহরাওয়ার্দীর কানে খবর পৌঁছতেই হরেন ঘোষকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁকে কুচি কুচি করে তার দেহ বাগানে পুঁতে দেন সোহরাওয়ার্দী। এই সময় সবাইকে বলে দেওয়া হয়, হিন্দুদের লুঠের মালের ভাগ কাউকে দিতে হবে না, আর ধর্ষণ অপহরণ করলে পুলিশ নাক গলাবে না। 16ই আগস্ট সকাল থেকেই লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে বসেছিলেন সোহরাওয়ার্দী, যাতে হিন্দুরা কোনো সাহায্য না পায়। পুলিশের সাহায্য চেয়ে সেদিন থানায় একের পর এক ফোন আসে, কিন্তু সোহরাওয়ার্দীর নির্দেশে সেদিন নিষ্ক্রিয় ছিল পুলিশ। এমনকি ওই সময় দাঙ্গায় একটি থানা আক্রান্ত হওয়া সত্ত্বেও সোহরাওয়ার্দী ওই থানায় কোনো পুলিশ ফোর্স পাঠায়নি। এরপর সেদিন আর ঠিক কি হয়েছিল, কিভাবে হিন্দুদের কচুকাটা করা হয়েছিল, আর কিভাবেই বা গোপাল পাঁঠা কলকাতাকে রক্ষা করেছিল, এই নিয়ে বেশ কয়েকটি ডিটেল ভিডিও আছে আমাদের চ্যানেলে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওটা দেখা হয়ে গেলে ওগুলো অবশ্যই দেখবেন। কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই দাঙ্গাবাজদের লরি, পেট্রোল, কেরোসিন যোগান দিয়েছিলেন খোদ সোহরাওয়ার্দী। যে গুন্ডারা গ্রেফতার হয়েছিল তারা যাতে তাড়াতাড়ি ছাড়া পায় সেই ব্যবস্থা করেছিলেন সোহরাওয়ার্দী নিজে। তার গাড়িতেই দাঙ্গাবাজদের জন্য পাঠানো হয়েছিল খাবার, এমনকি ছুরি, পেট্রোল, কেরোসিনও। স্বরাষ্ট্র মন্ত্রকের একটি গোপন রিপোর্টেও লেখা হয়, যখন দাঙ্গা হচ্ছিল তখন পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে দাঙ্গাবাজদের মধ্যে ঢুকে লুটপাট চালায় পুলিশও। মুসলিম গুন্ডারা পুলিশের অস্ত্রশস্ত্র ব্যবহার করে হিন্দুদের উপর অত্যাচার চালায়। তাদের সেই অস্ত্র জুগিয়েছিলেন সোহরাওয়ার্দী নিজে।
হিন্দুদের এলাকায় টেলিফোন লাইন কেটে দেওয়া হয় যাতে তারা থানায় যোগাযোগ না করতে পারে। হিন্দুরা যাতে পালাতে না পারে তার জন্য জায়গায় জায়গায় বিশেষ পাহারা বসিয়েছিলেন সোহরাওয়ার্দী। দাঙ্গায় মুসলিমরা আহত হলে তাদের জন্য আলাদা করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রেখেছিলেন সোহরাওয়ার্দী। মোট কথা সবটাই ছিল সোহরাওয়ার্দী সরকারের প্রি প্ল্যান। মৌলানা আবুল কালাম আজাদ কলকাতার এই দাঙ্গার জন্য সরাসরি সোহরাওয়ার্দীকেই দায়ী করেন। ফজলুল হকও পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা করেন। এক সপ্তাহ ধরে যে দাঙ্গা চলেছিল তাতে ৩৫০০ লাশ খুঁজে পাওয়া গিয়েছিল। আর কত লাশ যে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, কত লাশ যে আগুন পুড়ে ছাই হয়ে গিয়েছিল তার কোনো হিসেব নেই। সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ছিল মাত্র 1 বছর। কলকাতার গণহত্যায় 1947 সালেই তার সরকার পড়ে যায়, আর তার অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটাও ভেঙে যায়। তখন তার এই স্বপ্ন পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সোহরাওয়ার্দীর শিষ্য শেখ মুজিবুর রহমান। আর এইভাবেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। কিন্তু সোহরাওয়ার্দী সেটা দেখে যেতে পারেননি। তার আগেই তিনি খুন হন। কিন্তু কে খুন করেছিল তাকে? সালটা 1948। এই সময় পূর্ব বাংলার মানুষের মনে মুসলিম লীগের বিরুদ্ধে প্রবল ক্ষোভ জমতে শুরু করে। কারণ সাধারণ মানুষের কাছ থেকে জিন্নাহ ফান্ডের নামে জোরপূর্বক টাকা আদায় করা শুরু হয়। তার উপর পূর্ব পাকিস্তানের জনগণের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল উর্দু ভাষা। এমন অস্থির সময় সোহরাওয়ার্দী পূর্ব পাকিস্তানে আসেন। 1949 সালে তার হাত ধরেই জন্ম নেয় পূর্ব পাকিস্তানের প্রথম ও প্রধান বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ। আর এখান থেকেই পাকিস্তান ও মুসলিম লীগের সঙ্গে সোহরাওয়ার্দীর দ্বন্দ্ব শুরু হয়। 1956 সালে তিনি পাকিস্তানের ৫ম প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তবে তার প্রধানমন্ত্রিত্বের স্থায়িত্ব ছিল মাত্র 13 মাস। তিনি চেয়েছিলেন পাকিস্তানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। কিন্তু বাস্তবে পাকিস্তানের ক্ষমতার লাগাম ছিল পাকিস্তানের সেনার হাতে। সেনার চাপেই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। এরপর থেকেই শুরু হয় পাকিস্তানের দীর্ঘ সামরিক শাসন, যা আজও চলছে। স্বাধীনতার ৭৮ বছর পেরিয়েও পাকিস্তানের কোনো সরকার আজ পর্যন্ত পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করতে পারেনি। তিনি স্বপ্ন দেখেছিলেন ভারতের মতো পাকিস্তানেও জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ চালাবে। পূর্ব পাকিস্তানের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিও তোলেন তিনি। এই সময় আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করে রাখা হয় আওয়ামী লীগ। কিন্তু এই জনপ্রিয়তাই তাকে পাকিস্তানি সেনাবাহিনী ও মুসলিম লীগের চোখে কাঁটা বানায়। কারণ তারা কখনোই চাইত না পাকিস্তান প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক। ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নই সোহরাওয়ার্দীর সর্বনাশ ডেকে আনে। পাকিস্তানি সেনারা ঠিক করে জিন্নাহর মতো তাকেও সরিয়ে দিতে হবে। সালটা 1958। পূর্ব পাকিস্তানে মিলিটারি শাসন জারি করেন আইয়ুব খান। তখন পাকিস্তান সরকারের ঘোর বিরোধিতা করেন সোহরাওয়ার্দী। এইভাবেই মুসলিম লীগের নেতাদেরও চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তাকে ভারতীয় এজেন্ট বা পাকিস্তানের শত্রু বলে দাবি করেন। রাষ্ট্রবিরোধী বলে সোহরাওয়ার্দীকে জেলেও পাঠায় পাকিস্তান সরকার। বৃদ্ধ বয়সে দীর্ঘদিন জেলে থাকতে থাকতে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে লেবাননের বৈরুতে পাঠানো হয়। 1963 সালের 5 ডিসেম্বর বৈরুতের একটি হোটেলে সোহরাওয়ার্দীর মৃতদেহ উদ্ধার করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করে পাকিস্তান সরকার। কিন্তু এই কথা অনেকেই বিশ্বাস করেন না। অনেকেই বলেন আইয়ুব খান গোপনে করিয়েছিলেন সোহরাওয়ার্দীকে। কোনটা সত্যি কোনটা মিথ্যে এই নিয়ে তর্ক হয় আজও। অনেকে বলেন আইয়ুব খান সোহরাওয়ার্দীকে লেবাননে নির্বাসনে পাঠিয়েছিলেন করবে বলে। নিঃসঙ্গতা ও একাকিত্ব তাকে ঘিরে ধরেছিল। বাংলাদেশের মানুষের কাছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলেন গণতন্ত্রের মানসপুত্র। তার অনুগামীরা তাকে শেরি বাংলা বলে। কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সোহরাওয়ার্দী যেভাবে কলকাতার হিন্দুদের উপর মুসলিম গুন্ডাদের লেলিয়ে দিয়েছিলেন, সেটাকে কি জাস্টিফাই করা যায়? আপনার মতামত